আজকের এই মুভিটা হরর মুভি মনে হলেও মুভিটা অ্যাকচুয়ালি হরর মুভির মতো আমার কাছে মনে হয়েছে, অতটা ভৌতিক না। মুভির শুরুতেই আমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে এমন একটা সময়ের কথা বলা হয় যখন মানুষ তাদের হীরা জহরতকে লুকিয়ে রাখার জন্য নানা ধরনের পন্থাকে ব্যবহার করত, কিন্তু তারপরেও লুটেরা তাদের এই ধন সম্পদকে চুরি করে নিয়ে যাচ্ছিল, ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। আর এর হাত থেকে বাঁচার জন্য তারা কিছু তান্ত্রিকের সাহায্য নেয় এবং তারা তাদের হিরো জহরত গুলোকে একটা অর্থ পিশাচিনীর মাধ্যমে সংরক্ষণ করে রাখতো। কিন্তু সমস্যা হচ্ছে, এই অর্থ পিশাচিনীর কাছে যখন এই ধন সম্পদগুলোকে সংরক্ষণ করতে দেওয়া হবে, এরপরে যখন তারা এটিকে আবার চাইবে নিজেদের কাছে, তখন তাদেরকে অর্থ পিশাচিনীর মনের বাসনাকে পূর্ণ করতে হবে, তাকে খুশি করতে হবে। আর এর জন্য তাদেরকে নানা ধরনের পশু পাখির আহুতির মাধ্যমে এই পিশাচিনীকে খুশি করা লাগতো। এখান থেকে আমাদেরকে দেখানো হয় একটা গ্রামে, যে গ্রামের নামটা তামিলে লেখা, সো এই গ্রামটাকে আমি ভুলভুলাইয়া গ্রাম বলবো। এখানে আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয় যে কিনা স্বপ্নে দেখতো যে একজন নারী যে কিনা তার পাশে অনেক ধনরত্ন নিয়ে বসে আছে এবং প্রায় প্রতিদিনই সে এই স্বপ্নটা দেখতো। সেই কথা যখন তার স্বামীকে জানায়, তখন তার স্বামী একজন পণ্ডিতকে আনে। ওই পণ্ডিত রাত্রে তাদের বাসাতে ছিল এবং ওই রাত্রে তারা পুজো আর্চা করে। ওই দিন রাত পার হওয়ার আগে পণ্ডিত কিছু একটা দেখে এতটাই ভয় পায় যে সে ওই বাসা থেকে বের হয়ে যায় এবং তাদেরকে বলে যায় তারাও যেন ওই বাড়ি থেকে চলে যায়, বাড়িতে সমস্যা আছে, না হলে তাদেরকে তাদের জীবনটাকে হারাতে হবে। এর কিছুদিন পরেই আমরা দেখতে পাই সেই মহিলার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে বর্তমান সিনে দেখানো হয় প্রেজেন্টে, যেখানে আমরা দেখতে পাই মনীষ শর্মা নামের একজন প্যারানর্মাল রিসার্চার যে কিনা বক্তৃতা দিচ্ছিল এবং এখানে জিজ্ঞেস করে যে কে কে ভূতে বিশ্বাস করে এবং কে ভূতে বিশ্বাস করে না। এর মাঝে সবাই ভূতে বিশ্বাস করে, শুধু একটা ছেলে উঠে দাঁড়ায় এবং এর নাম হচ্ছে শিবা। এ হচ্ছে মুভির মেন ক্যারেক্টার। সে বলে যে সে ভূতে বিশ্বাস করে না। এরপরে মনীষ শর্মা তাকে স্টেজে ডেকে নিয়ে তার যে যন্ত্রগুলোকে দেখায় এবং বলে যে এগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি অশরীরী আমাদের চারপাশেই বিরাজমান রয়েছে। তখন আমরা দেখতে পাই যে শিবা নিজের ব্যাগ থেকে আরো জিনিসপত্র বের করে দেয় এবং সে বলে যে সে অনেক বছর ধরে এর সঙ্গে জড়িত আছে। শিবা মূলত অনেক বছর ধরে ঘোস্টকে খুঁজে বেড়াচ্ছে, বাট আজ পর্যন্ত সে কোনো প্রমাণ পায়নি, আর যার সে কোনো প্রমাণ পায়নি সে সেটা বিশ্বাস করে না। মানিশ শর্মা জিজ্ঞেস করে যে সে কেন ঘোস্ট হান্ট করতে চায়, এর পেছনের কারণটা কি। আমাদেরকে শিবার ছোটবেলাতে নিয়ে যাওয়া হয়। আমরা এখানে দেখতে পাই শিবা তার এক বন্ধুর সঙ্গে এক জায়গা দিয়ে যাচ্ছিল। তখন তার বন্ধু বলে যে এই রাস্তা দিয়ে আসাটা উচিত হয়নি, কারণ এই গাছে নাকি অশরীরী রয়েছে। তখন শিবা বিশ্বাস করে না, তার বন্ধুকে নিয়ে সেই রাস্তা ধরেই যেতে থাকে এবং সে গাছের সামনে এসে শিবার বন্ধু প্রাণ হারায়। এখানে গ্রামবাসীরা সত্যি সত্যি মনে করেছিল যে এই গাছে কোনো একটা সমস্যা আছে, বাট শিবা মনে প্রাণে বিশ্বাস করে যে তার বন্ধু অনেক বেশি ভয় পেয়েছিল, এই কারণেই সে সেদিন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মনীষ শর্মা বলে যে তুমি কেন বিশ্বাস করো না। তখন শিবা বলে যে যদি ওই গাছে কিছু থাকতো তাহলে আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম না। সে জানায় যে তার বন্ধু মারা যাওয়ার পরেও সে সেই গাছের সামনে অনেকবার গিয়েছে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল সেই গাছকে, যেন সেই গাছের ওখানে কেউ না যায়। সে সেই ব্যারিকেড ভঙ্গ করে সেই গাছের ওখানে গিয়েছিল এবং শিবা সেই গাছের ওখানে দাঁড়িয়ে আহ্বান করেছিল যদি কেউ ওই গাছে থাকে তাহলে তার সামনে আসতে এবং তার সামনে এসে তার সঙ্গে লড়াই করতে, বাট কোনো কিছুই আসে নাই। এই জন্য সে বিশ্বাস করে যে ঘোস্ট বলে কিছু হয় না, আর সে এটা প্রমাণ করে ছাড়বে। ওই দিন রাত্রে আমরা আবার শিবাকে দেখতে পাই, সে একটা পরিত্যক্ত বাড়িতে যায় তার দুইজন বন্ধু বান্ধবীকে নিয়ে। এরা মূলত সহকারী বলা চলে। শিবা যখন এই ঘোস্ট হান্টিং করতে যায় এরাও তার সঙ্গে যায়। শিবা তার যন্ত্রগুলোকে নানা জায়গাতে পেতে দেয় এবং সে ঘোস্টকে আহ্বান জানায়, বাট তারা কিছুই পায় না। এরপরে শিবা তার বাড়িতে ফিরে যায়। আমাদেরকে এখানে শিবার মা বাবাকে দেখানো হয়। শিবার মা বাবা এবং তার বোন আর সে চারজনের তার একটা হাসি খুশি ফ্যামিলি। ওই দিন রাত্রে শিবা যখন ঘুমায় আমরা দেখতে পাই একটা অদৃশ্য কোনো শক্তি শিবাকে একদম সন্ধির উপরে ভাসিয়ে রেখেছে এবং শিবা স্বপ্নে দেখছে যে একটা বাচ্চা শুয়ে আছে, তার দিকে একটা মহিলা ছুরি নিয়ে এগিয়ে আসছে এবং তাকে আঘাত করার চেষ্টা করছে। শিবার ঘুম ভেঙে যায় এবং সে উঠে তার সেই সহকারী বন্ধুকে নিয়ে আর একটা পরিত্যক্ত বাসাতে যায়। সেখানে গিয়ে সে তার যন্ত্রগুলোকে বিভিন্ন জায়গাতে বসিয়ে দিতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে শিবা দেখতে পায় যে একটা মেয়ের মতো অবয়ব একটা রুম দিয়ে হেঁটে যাচ্ছে। শিবা সেই জিনিসটার পিছু করতে থাকে। এক পর্যায়ে সে দেখে যে অবয়বটা একটা কিছু নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আমরা এরপরে দেখতে পাই যে শিবা সেই মেয়েটার কিছুটা মুখ দেখে ফেলেছিল। আর আমরা এখানে এটাও দেখতে পাই যে এটা আসলে কোনো ভৌতিক বিষয় ছিল না, এটা একটা মেয়ে ছিল। আর এই মুভির নায়িকা, যার নাম সিতারা। সিতারা মূলত একজন আর্কিওলজিস্ট ছিল এবং তার রিসার্চের জন্য তার একটা মূর্তি লাগবে। সে বাসার মালিকের সঙ্গে সে আলাপ করে, বাট সে এই মূর্তিটা তাকে দিতে চায় না, যার জন্য সে রাতের অন্ধকারে এই জিনিসটাকে চুরি করে নিয়ে আসে সেখান থেকে। আর ওই দিনই মূলত শিবা সেখানে গিয়েছিল ঘোস্ট হান্ট করতে।
এরপরে আমরা দেখতে পাই যে সিতারার ফ্যামিলি এবং শিবার মায়ের সঙ্গে তাদের আবার মন্দিরে দেখা হয়। এখানে একজন নীলকান্ত শাস্ত্রীকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি বিজ্ঞ একজন লোক ছিল। আর এখানে শিবা তো সিতারাকে দেখে চিনে ফেলে যে এই হচ্ছে সেই ভূতনি মেয়েটা। এরপরে তাদের দুই মা যখন এখানে নীলকান্ত শাস্ত্রীর এই বক্তব্য শুনছিল, তখন সিতারা এবং শিবা একে অপরের সঙ্গে কথা বলে। শিবাকে এখানে সিতারা বলে যে তুমি যে ওখানে হান্ট করতে গিয়েছিলে, আমার মনে হয় না তোমার ফ্যামিলিও জানতো। শিবা তখন বলে যে তুমি তোমার জিনিসটা সিক্রেট রাখো, আমি আমার জিনিসটা সিক্রেট রাখবো। এখান থেকে তাদের মাঝে সখ্যতা তৈরি হয়, নাম্বার বিনিময় হয় এবং তারা কথা বলতে বলতে একে অপরের প্রেমে পড়ে যায়। আমরা দেখতে পাই যে রাত্রে আবারও শিবা হচ্ছে ঘুমায় এবং ওই একই স্বপ্ন সে দেখে। এরপরে আমাদেরকে দেখানো হয় যে শিবা জানতে পারে যে সেই ভুলভুলাইয়া নামক গ্রামে এরকম ভৌতিক ব্যাপার হয়, যখন কিনা কেউ স্বর্ণের কলস উদ্ধার করতে যায় তখন এক অশরীরী তাদেরকে মেরে দেয়। আর এই নিউজটা সে প্রথমে খবরে জানতে পারে। তার অনেক বেশি কিউরিয়াস হয় এবং সে সেখানে যেতে চায়। সেই ভুলভুলাইয়া গ্রামে যাওয়ার রাস্তাতে অ্যাক্সিডেন্ট করতে যায়, তখন একটা কুকুর এসে তার রাস্তা আটকে দেয় এবং কোনোভাবে আজকে সে বেঁচে যায়। এরপরে আমরা দেখতে পাই যে শিবা যে নিউজটা দেখেছিল সেই লোকগুলোর মাঝে একজন মারা গিয়েছিল, যার নাম হচ্ছে অঙ্কিত। আর অঙ্কিত হচ্ছে এই মনীষ শর্মার টিম মেম্বার ছিল। এখন শিবা হচ্ছে সেই মনীষ শর্মার কাছে যায় এবং এখানে তার কাছে সব ডিটেলস জানতে চায়। সে বলে যে ওখানে অনেক পাওয়ারফুল কিছু একটা আছে, আমরা এ ব্যাপারে তদন্ত করছি আর এটা আমাদের জন্য সব থেকে বড় একটা প্রজেক্ট হবে। তখন শিবা হচ্ছে তার কাছে অ্যাড্রেসটা চায় সেই গ্রামে যাওয়ার জন্য এবং সেই স্পেসিফিক জায়গাতে সে কিভাবে যেতে পারে। বাট এখানে মনীষ শর্মা হচ্ছে তাকে অ্যাড্রেস দেয় না। সে বলে আমি জানি যে তুমি অনেক বেশি কিউরিয়াস শিবা, বাট আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, সো আমি তোমাকে কিছুতেই সেই জায়গার অ্যাড্রেস দিব না। এখানে শিবার আর কিছুই করার ছিল না, কিন্তু সেখানে ছিল হচ্ছে মানিশের সহকারী, যার নাম হচ্ছে সুবিয়া। সুবিয়া রাত্রে হচ্ছে শিবাকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে আমি সেই জায়গাতে তোমাকে নিয়ে যাব এবং আমি মনীষ শর্মাকে কিছু জানতে দিব না। ওদিন রাত্রে শিবা যখন আবারও ঘুমিয়ে পড়ে, শিবা আজকে দেখতে পায় যে একটা পুরুষ লোক ওই বাচ্চাটিকে কোলে নিয়ে কোথাও একটা ফেলতে যাচ্ছে এবং পেছন থেকে একজন মহিলা এসে তাকে আটকে দেয়। আর আজকেও এই স্বপ্নটা দেখেই শিবার ঘুম ভাঙে। আমরা দেখতে পাই তখনই হচ্ছে সুবিয়ার ফোন আসে এবং সে সুবিয়ার সঙ্গে করে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং তারা দুজন সেই গ্রামে চলে যায়। আর আগের সিনে হচ্ছে সিতারা এবং শিবার মাঝে যেহেতু একটা প্রেমের সম্পর্ক হয়েছিল, তাদের ফ্যামিলিও রাজি। এই জন্য সিতারার মা হচ্ছে তার কুণ্ডলিটা চেয়েছিল, কারণ সে নীলকান্ত শাস্ত্রীর কাছে তাদের দুজনের কুণ্ডলি মিলিয়ে দেখতে চায় যে তাদের বৈবাহিক জীবন কেমন হতে পারে। আর যার জন্য নীলকান্ত শাস্ত্রীর কাছে হচ্ছে সিতারা শিবার কুণ্ডলিটা নিয়ে দিয়েছিল। আমরা এখানে দেখতে পাই যে নীলকান্ত শাস্ত্রী ওই কুণ্ডলিটা একবার দেখে সিতারার কাছে ফোন দেয় এবং তাকে তার কাছে আসতে বলে মাঝরাত্রে। তখন সিতারা গেলে নীলকান্ত শাস্ত্রী তাকে বলে যে তুমি কার কুণ্ডলি আমার কাছে এনেছো? এই ছেলে তো জন্ম থেকেই মৃত্যু যোগ নিয়ে ঘুরছে, এর পদে পদে পায়ে পায়ে হচ্ছে মৃত্যু যোগ রয়েছে এবং এর আশেপাশের মানুষদেরকেও নানাভাবে এইসব বিপদের সম্মুখীন হতে হবে। সো আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি যে তুমি এই লোকের সঙ্গে নিজের জীবন গড়ো না। সিতারা তখন অবাক হয়ে যায় এবং সে বলে যে এর কি কোনো উপায় নেই? আমাদেরকে এখান থেকে সিন কাট করে শিবাকে দেখানো হয়। সে হচ্ছে সেই সুবিয়ার সাথে সেই জায়গাতে চলে আসে যেখানে কিনা মানুষ তন্ত্রমন্ত্র সাহায্য নিচ্ছিল এবং সেই পিশাচিনীকে আহ্বান করছিল যাতে তারা সোনার কলস পায়। এখানে সেই জিনিসগুলোকে দেখছিল এবং তার থার্মালগুলোকে এখানে সে অ্যাক্টিভ করে। আমাদেরকে প্রথমবারের মতো এখানে সেই পিশাচিনীর চেহারাকে দেখানো হয় যে কিনা পাগলের মতো করছিল ছটপট। একটা পাশে একটা গাছে আগুন লেগে গেলে আমরা দেখতে পাই শিবা সেখানে দাঁড়িয়েছিল, শিবার গায়ে পড়বে। তখনই হচ্ছে শিবার বাসা থেকে সিতারার ফোন আসে এবং সে জানতে পারে তার মা অসুস্থ। শিবা আর একটু দেরি না করে রিচুয়ালটা চলা মাঝখানে রেখেই শিবা এখান থেকে তার বাসাতে চলে আসে। এরপরে একটু পরে আমরা দেখতে পাই যে শিবা তার বাসাতে ফিরে আসে এবং সে তার মাকে দেখে অনেক বেশি স্বস্তি নিঃশ্বাস ফেলে, কারণ তার মা ঠিক ছিল। আমরা দেখতে পাই যে একটু পরেই শিবার ফ্রেন্ড তাকে কল দিয়ে জানায় যে তুই কি ওখানে গিয়েছিলি? ওই ভুলভুলাইয়া গ্রামে তন্ত্র মন্ত্র যারা করছিল সোনার কলস পাওয়ার আশায়, তারা সেইখানে উপস্থিত সকল লোকই মারা গিয়েছে এবং সে শিবাকে বলে যে তুই তো ওখানে ছিলি, ভাগ্যিস তুই সেখান থেকে সময় মতো চলে আসছিলি। আর এই জিনিসটা তারা জানে এবং সে জানতে পেরে বলে যে তুমি ওখানে কেন গিয়েছিলে? মনীষ শর্মা তো তোমাকে নিষেধ করেছিল। আর এটা কতটা বিপজ্জনক জানো? আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে? আমরা দেখতে পাই যে শিবার বাবা এবং মা পাশ থেকে এই জিনিসটা শুনে ফেলে এবং তারা কান্না করে দিতে থাকে। শিবার বাবা এখানে বলে যে এতদিন যেই ভয়টা আমরা পাচ্ছিলাম, আজকে তুমি সেই ভয়টা নিজেই ডেকে এনেছো। তোমাকে আমরা কত আগলে রেখেছিলাম যেন এইসবের কোনো ছায়া তোমার উপরে না পড়ে। শিবা তখন বলে যে তুমি কি বলতে চাইছো বাবা?
আমরা দেখতে পাই যে ঠিক তখনই হচ্ছে একটা দমকা বাতাস আসে এবং পাশেই একটা পর্দাতে আগুন লেগে যায়। শিবা এটা নেভাতে গিয়ে তখন একটা বাতাসে একটা ছবি তার কাছে আসে, যেটা কিনা সে যে স্বপ্ন দেখতো সেই মহিলা এবং সেই পুরুষটার তাদের কোলে যে বাচ্চাটা সেই তিনজনকে নিয়ে স্বপ্ন দেখে। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা বলে, এখানে অনেক বড় একটা টুইস্ট বের হয় যে শিবা হচ্ছে যাদেরকে বাবা মা বলে জানে তারা অ্যাকচুয়ালি শিবার বড় চাচা এবং বড় চাচি। আর এই ছবিতে যারা রয়েছে তাদের নাম হচ্ছে দেবী এবং বসু। এরা হচ্ছে শিবার বায়োলজিক্যাল বাবা। এখানে শিবা তো অনেক বেশি অবাক হয়, কারণ সে স্বপ্নে দেখতো যে এই দুজনই এই বাচ্চাটাকে হার্ট করতে যাচ্ছে। শিবা তখন বলে যে তার মানে আমার নিজের বাবা মাই আমার সব থেকে বড় ক্ষতি করতে চাইতো। তখন শিবার মানে যে চাচা বর্তমান বাবা, সে হচ্ছে তার ওয়াইফকে বলে যে আমাদেরকে সত্যিটা বলতেই হবে। এখান থেকে শিবার বাবা বলে যে আসল সত্যিটা অন্য, সেটা আমি তোমাকে এখন বলবো। সে এখানে বসে এবং ফ্ল্যাশব্যাকে আমাদেরকে সিন দেখানো হয়। সে গল্প করছিল শিবার বাবা এবং শিবার মায়ের হচ্ছে 8 বছর বাচ্চা হতো না। এরপরে অনেক তপস্যার পরে শিবার মা প্রেগনেন্ট হয়। তারা অনেক বেশি খুশি ছিল। তারপরে আমাদেরকে দেখানো হয় শিবার মামা এবং মামিকে। এখানে শিবার মামি হচ্ছে অনেক দ্রুত বড়লোক হইতে যাইতো, আর যার জন্য সেই ভুলভুলাইয়া গ্রামে যায় এবং সেখানে এক তান্ত্রিকের সাহায্যে সে পুজো আচ্ছা করতে চায়। এখানে যদিও শিবার মামা রাজি ছিল না, বাট শিবার মামিকে দেখে শিবার মামা অনেক বেশি ভয় পেত। সো সেও এই জিনিসটায় রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই যে তারা তন্ত্রমন্ত্র করতো বড়লোক হওয়ার জন্য। তখন এই তান্ত্রিক হচ্ছে শিবার মামিকে জানায় যে আমাদের এই শেষ পুজোটাকে সম্পন্ন করার জন্য একজন গর্ভবতী নারীকে লাগবে এবং তাকে ওই পুজোতে অংশগ্রহণ করতে হবে, তাহলে আমাদের এই পুজোর শেষ ধাপটা সম্পন্ন হবে। তখন সে ভাবতে থাকে যে গর্ভবতী নারী কই পাবো। তার মনে পড়ে যে শিবার মা মানে তার হাজবেন্ডের বোন তো এখন প্রেগনেন্ট, সো তাকে দিয়ে সেই পুজোটাকে সম্পন্ন করতে পারবে। তখন সে হচ্ছে তার হাজবেন্ডকে ইনসিস্ট করে তার বোনকে এই বাড়িতে নিয়ে আসতে এবং এই পুজোতে যে কোনোভাবে তাকে বসাতে হবে। আমরা এদিকে দেখতে পাই যে শিবাদের ফ্যামিলিতে অনেক বড় ধুমধাম করে অনুষ্ঠান চলছিল, যেহেতু এত বছর পরে শিবার মায়ের কোল জুড়ে সন্তান আসবে। এই জন্য 8 মাসের যখন গর্ভবতী তখন হচ্ছে শিবার মামা শিবার মাকে ফোন দিয়ে বলে যে অনেক বড় একটা ফাড়া আছে তার কপালে, তারা তাদের বাসাতে পূজা রেখেছে, সে পূজাটা সম্পূর্ণ করলে সন্তানের কোনো ক্ষতি হবে না। এই কথা শুনতে পেয়ে শিবার মা অনেক বেশি ঘাবড়ে যায় এবং তার স্বামীকে বলে যে আমরা ভাইয়ের বাসাতে যাচ্ছি এবং সেই পূজাটা করছি যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। আমরা দেখতে পাই যেই দিনই হচ্ছে শিবার মা এবং বাবা তাদের সে বাড়িতে যায়, দেখতে পাই যে পুজোর সব বন্দোবস্ত তারা করে রেখেছে। শিবার মামি হচ্ছে তার মাকে নিয়ে সে আসনে বসে এবং বলে যে ভয় পেও না, আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। তারা এখানে 2 মহিলা হচ্ছে এই তন্ত্রমন্ত্র আসনে বসেছিল এবং সেই পণ্ডিতটা ছিল। তন্ত্রমন্ত্র শুরু হয়। একটু পরেই আমরা দেখতে পাই সে অর্থ পিশাচিনী হচ্ছে শিবার মামির ওপরে ভর করে এবং এখানে যখন তান্ত্রিক জিজ্ঞেস করে যে তুমি কোথায় সোনা দেখতে পাচ্ছ, সে বলে যে বাড়ির একদম মাঝখানে, কিন্তু সেই স্বর্ণ পাওয়ার জন্য অর্থ পিশাচিনীর মনস্কামনাকে পূর্ণ করতে হবে। এখানে সেই তান্ত্রিক অর্থ পিশাচিনীকে জিজ্ঞেস করে যে সে কি চায়। তখন সে অর্থ পিশাচিনী বলে যে সে আহুতি চায়। প্রথমে একটা মোরগকে তার আহুতি দেওয়া হয়, মানে তার রক্ত দেওয়া হয়, এরপরে দেওয়া হয় হচ্ছে ছাগল, একের পর এক করে সে যখন আরো আহুতি যায় তখন মহিষকে পর্যন্ত দেওয়া হয়। আর এইসব দেখে শিবার মা এবং বাবা ভাবে যে এখানে কি হচ্ছে। তারা তখন বুঝতে পারে যে তাদেরকে এখানে ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়েছে। তখন শিবার মা বাবা মণ্ডপ ছেড়ে উঠে চলে যেতে থাকে। তখনই শিবার মায়ের প্রসব বেদনা শুরু হয় এবং আর কোনো উপায় না পেয়ে সেখানেই একটা শাড়ি পেঁচিয়ে আমরা দেখতে পাই একজন দায় মহিলার মাধ্যমে তার পাশেই হচ্ছে শিবা জন্মগ্রহণ করে। আর আমরা দেখতে পাই অর্থপিশাচিনী তখনও খুশি ছিল না। যখন সেই তান্ত্রিক অর্থপিশাচিনীকে শেষবারের মতো জিজ্ঞেস করে আসলে সে চাইটা কি, তখন অর্থপিশাচিনী ভৌতিকভাবে সে বাচ্চাটার দিকে তাকায় এবং বলে যে আমার ওকে চাই। মূলত এটা শিবা ছিল, ছোট্ট শিবা। তখন শিবার মামা গিয়ে সে বাচ্চাটাকে চাই এবং বলে যে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, তোমাদেরকে অনেক ধন সম্পত্তি দেব। বাট শিবার মা বাবা কোনো কথা শুনে নাই এবং কোনোভাবে সেদিন শিবাকে বাঁচিয়ে তারা সেখান থেকে চলে এসেছিল। কিন্তু এই তন্ত্রের আবার একটা সমস্যা ছিল, যদি কেউ অর্থপিশাচিনীর মনস্কামনা পূর্ণ করতে না পারে তাহলে যারা এই পুজোতে বসছিল তাদেরকেও তাদের জীবন হারাতে হবে এবং এই কারণে সেই দিন হচ্ছে শিবার মা মামি সেখানে তাদের জীবন হারিয়েছিল। আর মুভির শুরুতে আমরা এই মহিলাকে পড়ে থাকতে দেখি, মূলত সেটা এই মণ্ডপেরই একটা সিন ছিল। এরপরে আমরা দেখতে পাই যে শিবাকে বাড়িতে নিয়ে এসে তার বাবা মা একটা সুখী ফ্যামিলি শুরু করে। তারা এখানে তাদের ভালোই দিন কাটছিল। বাট আমরা দেখতে পাই যে শিবার মায়ের উপর সেই অশরীরী শক্তিটা ভর করতে থাকে এবং তার মা নিজের অজান্তেই শিবাকে আঘাত করতে যায়
এবং তার বাবারও ঠিক একই অবস্থা শুরু হয় কিছুদিন পর থেকে। এবং আমরা দেখতে পাই যে শিবাকে বাঁচানোর জন্য শিবার মা বাবা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিল এবং তারা মারা যাওয়ার আগে শিবাকে তার চাচার কাছে দিয়ে গিয়েছিল এবং বলেছিল যেন তারা তাকে ছেলের মতো বড় করে। কিন্তু তখনও শিবার চাচা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি তার মা বাবা কি করতে যাচ্ছিল। এখানে শিবার চাচা মানে শিবার বর্তমান বাবা বলে যে সেই বাসা এখনো সেভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তখন শিবা তাদের থেকে অ্যাড্রেসটা নিয়ে সেই বাসাতে যায়, শিবার মা বাবার বাসাতে। সেখানে গিয়ে শিবা তার থার্মাল যন্ত্রটাকে সামনে রাখে এবং সেখানে সিতারাকে নিয়ে গিয়েছিল। সেখানে বলে যে মা বাবা তোমরা কি এখানে আছো, তাহলে আমাকে সিগন্যাল দাও। এবং তার বাবা মা এখানে তাকে সিগন্যাল দেয়। এরপরে সে বলে যে সে তার বাবা মার উপস্থিতি বুঝতে চায়। আমরা দেখতে পাই যে বাতাসের দমকা হাওয়া শিবার গায়ে এসে লাগে এবং সে অনুভব করে যে তার বাবা মা তার সাথেই আছে। এরপরে পাশে থাকা একটা ঘোড়া নড়তে থাকে। তাকে তারা জানানো দিচ্ছিল যে তারা এখানে শিবার সাথেই আছে। আর শিবা এখানে কান্নায় ভেঙে পড়ে। সে সিতারাকে এখানে বলে যে জীবনে আমি এত ঘোস্ট হান্টিং করতে গিয়েছি, কোনোদিন ঘোস্টের সন্ধান পাইনি। আর আজ যখন আমি ঘোস্টের সন্ধান পেলাম, তারা আমার বাবা মা এবং তারা আমার জন্য এতটা কষ্ট পাচ্ছে। এরপরে সে সেই নীলকান্ত শাস্ত্রীর কাছে যায় তার ফ্যামিলিকে নিয়ে। তারা মূলত এখানে শাস্ত্রীর কাছে জানতে চাইছিল যে শিবার কপালে কি রয়েছে। নীলকান্ত শাস্ত্রী এখানে দেখতে পায় যে তার মৃত্যু যোগ রয়েছে এবং এটা কোনোভাবে কাটানো সম্ভব না। তারপরেও সেই নীলকান্ত শাস্ত্রী বলে যে সবার উপরে শিবশক্তি রয়েছে, শিবশক্তির সাহায্য পেলে সকল বিপদকেই তুমি কাটিয়ে উঠতে পারবে। আমরা দেখতে পাই যে বাসায় ফিরে শিবা একটা যন্ত্র তৈরি করে এবং এই যন্ত্রর নাম ছিল টেসলোবার। এটার মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ এনার্জিকে ব্যালেন্স করা যাবে। যেহেতু অর্থপিশাচিনী নেগেটিভ এনার্জি, সো সেইটার মাধ্যমে পজিটিভ এনার্জিকে উপস্থিত করিয়ে এই শক্তিটাকে নিউট্রাল করে দেবে, ও আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। আর এখানে সে নীলকান্ত শাস্ত্রীর সাহায্য নিতে চায় এবং মনীষ শর্মাও এখানে তাকে তার ফুল টিমের মাধ্যমে শিবাকে সাহায্য করতে চায়। নীলকান্ত শাস্ত্রী এখানে তাকে বলে যে শিবের 8টা অষ্টধাতুর লিঙ্গ তৈরি করে এই অর্থপিশাচিনীর বাউন্ডারির চারপাশে রাখতে, যাতে শিবশক্তি তাকে সাহায্য করে। এবার এসব কথা শিবার মা জানতে পেরে অনেক বেশি তার উপর রাগ করে এবং সে কিছুতেই শিবাকে ওই জায়গাতে ফিরে যেতে দেবে না। সে বলে সে যদি যায় তাহলে শিবা আর কখনোই তার মাকে দেখতে পাবে না। এরপরে শিবা তার বাবাকে বলে যে আমার মা বাবা, আসল মা বাবার কথা সে বলে যে তারা আমার জন্য এতদিন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেরিয়েছে। এখন তুমি কি চাও যে তোমার ভাই এবং তোমার ভাইয়ের বউ সারা জীবন এভাবে থাক? তোমরা শুধু আমার কথা ভাবছো, তোমরা কি আমার মা বাবার কথা ভাবছো না? তখন আমরা দেখতে পাই যে শিবার বাবা বলে এই জন্যই যখন তারা পিণ্ড দিয়ে সেই খাবারটা রাখতো, কাকে সে কখনোই সেই খাবারটাকে খেত না, কারণ শিবার মা বাবার আত্মা শিবাকে প্রোটেক্ট করার জন্য কখনোই এই দুনিয়া থেকে যায়নি। সো তারা চায় যে এই সবকিছুর যেন শেষ হয় এবং শিবার বাবার আত্মাও যেন শান্তি পায়। অবশেষে তারা রাজি হয়ে যায়। এখানে নীলকান্ত শাস্ত্রী তাদেরকে সাহায্য যোগায় এবং সেও শিবাকে সাহায্য করতে চায়। এরপরে আমরা দেখতে পাই শিবা সেই ভুলভুলাইয়া বাসার ওইখানে যায় এবং এখানে যাওয়ার পরে মনীষ শর্মাও তার সঙ্গে গিয়েছিল। সে তার সকল যন্ত্রতন্ত্র নিয়ে শিবাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। আর নীলকান্ত শাস্ত্রীও এখানে শিবার সঙ্গে গিয়েছিল। সে এই বাড়ির পাশে একটা পুজো আচ্ছা রাখে এবং এখানে সে শিবাকে সাহায্য করার জন্য তার পক্ষ থেকে যতটুকু দরকার সে শিবাকে দেওয়ার চেষ্টা করবে। 8টা মূর্তি রাখা হয়েছিল। শিবার কাজ ছিল একটা একটা মূর্তি নিয়ে সেই অর্থপিশাচিনীর আসনের বাঁশ দিয়ে সাজিয়ে রাখা। প্রথম 5টা মূর্তি শিবা জায়গা মতো রাখতে সক্ষম হয়। এরপরে 6টার বেলায় এসে শিবা হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার হাত থেকে একটু রক্ত বের হয়, যেটা কিনা অর্থপিশাচিনীকে জাগিয়ে তোলে। এবং তারপরে 2টা ধাতুকে স্থাপন করতে শিবার অনেক বেশি কষ্ট হয়। এখানে তো শিবার সামনে অর্থপিশাচিনীর আগমন ঘটে এবং এখানে শিবা দেখতে পায় যে তার মামা মামি মণ্ডপে বসে আছে। এটা মূলত অর্থপিশাচিনী তাকে দেখাচ্ছিল এবং তারা শিবাকে ডাকে যে তুমি চলো চলো, তোমার আহুতি দেওয়া এখনো বাকি আছে, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। যখন কিছুতেই সে শিবাকে বাধা দিতে পারছিল না, তখন সে স্বয়ং এসে শিবার সঙ্গে লড়াই করতে থাকে। শিবাও তার সঙ্গে লড়াই করছিল। আমরা দেখতে পাই যে মনীষ তার কম্পিউটারে বসে এই জিনিসগুলোকে দেখছিল। এক পর্যায়ে মনীষের সঙ্গে কানেক্ট শিবার নষ্ট হয়ে যায়। আর আমরা দেখতে পাই বাইরে থেকে নীলকান্ত শাস্ত্রী পুজো আচ্ছা করছিল আরো বেশি করে। এক পর্যায়ে অস্ত্র ধাতুর 8 নাম্বার মূর্তিটা নিয়ে শিবা জায়গা মতো বসিয়ে দেয়। বাট এখনো সেই অর্থপিশাচিনী শক্তির কোনো পরিবর্তন আসে না এবং এক পর্যায়ে সে শিবাকে মেরে কুপোকাতি করে দিচ্ছিল। তখন আমরা দেখতে পাই যে শিবার মা বাবার আত্মার সেখানে আগমন ঘটে।
লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাই যে সেই শিব শক্তির আগমন ঘটে এবং এখানে শিব শক্তি নিজে শিবাকে সাহায্য করে। সে তার ত্রিশূলটা শিবাকে দেয় এবং শিবার কাছে আগে থেকে এই ত্রিশূলটা ছিল। সে শিব শক্তির মাধ্যমে সে অর্ধপিশাচিনীকে আঘাত করে আর সেই অষ্ট্র ধাতুর 8টা লিঙ্গই তখন নিজেদের শক্তি সঞ্চার করতে থাকে, যার জন্য অর্ধপিশাচিনী সারা জীবনের জন্য সেখানে আবারও কয়েদ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই শিবা হচ্ছে তাদের সেই পরিত্যক্ত বাসাতে যায় এবং সে তার থার্মালটাকে সামনে রেখে তার বাবা মাকে জিজ্ঞেস করে যে বাবা মা তোমরা কি এখনো এখানে আসছো, তাহলে আমাকে সিগন্যাল দাও। আর তখন কোনো সিগন্যাল বাজে না এবং শিবা বুঝতে পারে যে তার বাবা মার মুক্তি হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে 3 বছর পরের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা নতুন এক ক্যারেক্টারকে দেখতে পাই যে কিনা অনেক বেশি ড্রাঙ্ক ছিল এবং সে হেঁটে আসছিল এই অর্ধপিশাচিনীর আসনের দিকে এবং এখানে এসে সে আগুন লাগিয়ে দেয় এবং অর্ধপিশাচিনীর এই বাঁধনটাকে ছাড়িয়ে দিতে থাকে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। মেবি এই মুভিটার সেকেন্ড কোনো পার্ট আসবে, যেটার একটা ঝলক আমাদেরকে লাস্টের দিকে দেখানো হয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।